করতে পারে আয়োজক কমিটি যাতে সেদিকে খেয়াল রাখেন। আর যারা এখানে বিভিন্নভাবে অংশগ্রহণ করছেন আর্থিক বিষয়টা যাতে স্বচ্ছতার একটা বিবরণ থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা একেবারে ইয়াং, আমরা যারা উদ্যোগ নিয়েছি দেখতেছি তারা সবাই ইয়াং, তাদের এই বিষয়টা অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বিষয়টা যাতে অডিটেড সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে সেটা খেয়াল রাখবেন। আর বাড়ির মুরব্বী জানান, এটা হোক ঈদ কেন্দ্রিক, হোক স্বাধীনতা দিবস কেন্দ্রিক, হোক বিজয় দিবস কেন্দ্রিক, আমরা অবশ্যই নিজেরা আগে পরামর্শ করে নেব, তাহলে সবার উপস্থিতি আরো সুন্দর হবে। সমাজে বিশেষ করে এলাকাতে কোনো ধরনের মাদক, কোনো ধরনের এই যে অনৈতিক কাজ কারবার, কোনো ধরনের এই যে ইফটিজিং, এগুলো যাতে আমাদের দ্বারা না হয় আমরা সেটা খেয়াল করব। পাশাপাশি আমরা যারা এগুলো করে তাদেরকে আমরা স্বহস্তে স্ব উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনীর মাধ্যমে আমরা এটা ট্যাকেল দেবে ইনশাআল্লাহ। এখানে চেয়ারম্যান মহোদয় আছে, আমার মনে হয় উনি এটার সাথে একত্রতা ঘোষণা করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে আজকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে আজকে অনুষ্ঠানটা আপনার সাফল্যমণ্ডিত করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপস্থিত শ্রদ্ধা ছোট বড় সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আসলে আমরা ছিলাম না, মানসিকভাবে প্রস্তুতি, হঠাৎ করে আসা দেখি যে তারা এই অনুষ্ঠান দাওয়াত কার্ড দিছে। আচ্ছা, ভালো কথা, দেখি সুন্দর, তাদের গঠন প্রণালী ভালো। ভবিষ্যতে এরকম একটা সুন্দর এলাকাতে যদি হয় আমাদের জন্য এটা আমি মনে করি মঙ্গলময়, এলাকার জন্য ভালো। ছেলেদের এই উদ্যোগ সাধুবাদ জানাই এবং ভালো উদ্যোগের জন্য আমরা তোমাদের সাথে আছি। আমরা যারা বিদেশে থাকি বা সারা বাংলাদেশে আমরা এই এলাকার যে সমস্ত লোক চিটাইয়া আছি, আমরা তোমাদের সাথে একত্রতা ঘোষণা করলাম। তো আমার একটু কথা হলো, এটা তোমরা সভাপতি হান্নান সাহেবকে সভাপতি প্রবাসী, তো ওনাকে তোমরা সহসভাপতি হিসাবে দাও, কিন্তু প্রেজেন্ট যে থাকে বাংলাদেশে তারে ভালো একজন সভাপতি দিতে হবে, যে সব সময় থাকবে। এই আমার অনুরোধ রইল এবং তোমাদের উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক। চেয়ারম্যান সাহেব এবং এলাকার গণ্যমান্য সবাই আশা করি আপনারা এই সংগঠনকে সবাই উৎসাহিত করবেন। অর্থনৈতিক দিক দিয়ে যেভাবে হোক আমরা আছি সবাই, তোমরা চিন্তা করবে না, অর্থনৈতিক ইয়েটা আমরা তোমাদের চেষ্টা করব সমাধান করার জন্য। পরিশেষে সবাইকে সালাম ও দোয়া জানাইয়া বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পূর্ব আসনতে আলোকিত সামাজিক সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন। পূর্ব হাসন্দি আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ পুণ্যমিলনী ও কর্মী সভার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আমাদের এলাকার সম্মানিত প্রধান অতিথি, আমাদের 1 নং উত্তর হামসাদের সুযোগ্য চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, আরও এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের এলাকার অনেক মুরব্বী, অনেক সিনিয়র ভাই, জুনিয়র ভাই এবং অনেক আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা এবং আমাদের সংগঠনের অনেক সহযোদ্ধা ভাইয়েরা, সকলের নাম বলে শেষ করা যাবে না। তো আমাদের সকল সংগঠনের ভাইয়েদের উদ্যোগে আমরা একটা ঈদ পুণ্যমিলনী ও কর্মী সভার আমরা আয়োজন করেছি, সবাই সার্বিক সহযোগিতা। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের এলাকার মুরব্বী সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসলে আমরা এই সংগঠনটা মূলত আমাদের শুরু হয়েছে, আমাদের 1 বছর রানিং চলতে আছে। এই সংগঠনটা আমরা 2-4-5 জনে মিলে আমরা শুরু করছি। পরে আমাদের এখনো সংগঠনের আমাদের সদস্য আমাদের আছে প্রায় 80+ সদস্য আছে। তো আসলে আমাদের সংগঠন এখনো তো পুরানো নতুন অবস্থা। আমরা এই 7-8 মাস থেকে আমাদের সংগঠন শুরু হয়েছে। আমরা সংগঠনের 7-8টা আমরা কাজ উদ্বোধন করছি। তো এখানে আমরা সর্বপ্রথম আমাদের একটা লাইটিং এর কাজ আমরা উদ্বোধন করছি সংগঠনের পক্ষ থেকে। আমরা আরেকটা অসহায় বিয়া অথবা যে কোনো মানুষের ঘর করতে পারে না অথবা যে কোনো সমস্যা থাকলে আমরা আসলে ওইখানে আমরা সহযোগিতা করি। আসলে অনেক সহযোগিতা এগুলা গোপনে করা হয়, সবগুলো আসলে এগুলা মিডিয়া পর্যায়ে অনেকগুলো আসে না, কারণ অনেক সহযোগিতা মিডিয়া পর্যায়ে আসলে এগুলা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয়। কারণ এগুলা আমরা চাই না, আমরা যেহেতু এটা করছি সামাজিক উন্নয়ন, এখানে আমরা অন্য কিছু না, তাই আমরা এটা মিডিয়া পর্যায়ে আনি। অনেক মানুষের এটা সম্মান হানি হয় অথবা অনেকের বিভিন্নভাবে এগুলা অনেক সামাজিকভাবে অনেক কথাবার্তা হয়। এই কারণে আমরা কিছু জিনিস গোপনে করি, আর কিছু জিনিস আসলে আমরা লাইটিং এর যে কাজটা এটা ইনশাল্লাহ আমরা অল্প কিছু লাইট লাগাইছি। আমাদের যতটুকু টপিক ছিল ইনশাল্লাহ সামনের দিকে আরো 6-7টা লাইট লাগবে। আমরা চাইতেছি পুরো এলাকা জুড়ে আমরা এই আলো, যেহেতু আমাদের সংগঠন আলোকিত সামাজিক সংগঠন, আমরা সকলে যদি আমাদের সার্বিক জমে সহযোগিতা করে আমরা পুরো আমাদের ইউনিয়ন ব্যাপী না করতে পারলেও আমাদের 5 নং ওয়ার্ড আমরা যেহেতু আলোকিত করতে পারি, এটা আমাদের সকলকে আমাদেরকে সার্বিক জমে একটা সহযোগিতা করবেন। আমরা এটা ইনশাল্লাহ যেহেতু আমরা এটা সহযোগিতা করতে পারি, প্রতিটা মোড়ে বিভিন্ন পয়েন্টে যেহেতু আলোর ব্যবস্থা করতে পারি, এটা আমরা সবাই উপকৃত হব। যেহেতু আমাদের এলাকাতে রাত্রেবেলা অথবা আউট কোনো লোক যদি এলাকা ঘোরাফেরা করে আলোর মাধ্যমে আসলে আমরা চিহ্নিত করতে পারবো, অথবা অনেক খারাপ কাজ যারা করে অন্ধকারে থাকে এগুলো আমরা এগুলা দূর করতে পারবো। আর আমি আমাদের সংগঠনের সামনের দিকে আমরা এই সংগঠনে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আমাদের যেহেতু সামাজিক সব লোক এখানে উপস্থিত আছে, আসলে সংগঠন নিয়ে আমাদের সিনিয়র আমাদের ভাই একটা কথা বলছে, সবার সাথে পরামর্শ অথবা কথাবার্তা বলে সংগঠন করাটাই এটা উত্তম ভালো। তো আমরা আসলে অনেকের সাথে কথা বলতে পারিনি, এটা আন্তরিকভাবে আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা যে কমিটিটা দিয়েছি এটা আসলে সার্বিকভাবে 1 বছরের জন্য কমিটিটা আমরা ঘোষণা করছি। ইনশাল্লাহ আগামীতে আমরা এলাকার সকল গণ্যমান্য লোক নিয়ে বসে যে যোগ্য লোক যাকে দিয়ে সংগঠনের কাজ হবে, যাকে নিয়ে সংগঠন এগিয়ে যাবে, আমরা ইনশাল্লাহ তাকে যোগ্য লোক সবার সাথে পরামর্শ করে আমরা ইনশাল্লাহ সভাপতি সিলেক্ট করবো, সেক্রেটারি সিলেক্ট করবো। আর সংগঠনের আসলে পদ পদবি কোনো বিষয় না, ভালো কাজ যদি করার ইচ্ছে থাকে পদ পদবি না থাকলেও করা যায়। আর যদি আমরা ইনশাল্লাহ যেহেতু যুব সমাজ মিলে কাজটা করছি, আমরা ইনশাল্লাহ আমরা সিনিয়র জুনিয়র যেসব বাইরে আছি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সংগঠনকে এগিয়ে নেবো। আর আমরা খারাপ কাজ থেকে মাদক বিভিন্ন খারাপ ইয়াবা অথবা যে কোনো অনেকের নেশাগ্রস্ত অনেক জিনিস থেকে সব থেকে আমরা বিরত থাকবো। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের সকলে মিলে আমরা এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আর আসলে আমি বক্তব্য এখানে দেওয়ার আসলে আমি যোগ্য না, তারপরও যাক যেহেতু আমাকে এখানে সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে, যাক আমি আমার 2-4টা কথা বলার আমাকে সুযোগ দিয়েছে সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আমরা যে কোনো কাজ করবো সকলের পরামর্শ করবো, আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। আর আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে এসেছে, আমরা ওনাকে দাওয়াত দিয়েছি, উনি আমাদের দাওয়াত গ্রহণ করছে। আমাদের পূর্ব আসন দিয়ে আলোকিত সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে ঈদ মোবারক। ইনশাল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। এখন আমার সংগঠিত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ পূর্ব আসন দিয়ে আলোকিত সামাজিক সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক 1 নং উত্তর হামসাদি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমাদের প্রিয় অভিভাবক জনাব নজরুল ইসলাম। দুঃখিত, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের এলাকাবাসীর প্রাণপ্রিয় সবার প্রিয় মোহাম্মদ সবুজ গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ভালো কাজকে সুসংগঠিত করার জন্য সবাইকে এখানে একসাথে করেছেন। সেই জন্য সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং স্মরণ করছি বিশ্ব মানবতা হেদায়েত দূত, যিনি আমাদের
আইডল, আমাদের আদর্শ, যার পথে আমরা পরিচালিত হচ্ছি, যিনি সে ছোট্টবেলায় একটি সংগঠন তৈরি করেছেন, যে সংগঠনের মাধ্যমে তিনি সমাজের অনেক কাজ, সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি সেই সংগঠনের নাম কি? সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আমরা সবাই কি জানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছেন, সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। ওই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে উনি সমাজের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছেন। তারই পুনরাবৃত্তি হিসাবে আজকে এই আলোকিত সামাজিক সংগঠনটি। এটার কাজ সামাজিক কাজ উন্নয়ন করা, তাই না? সুতরাং সে মহামনিব এসেই আমাদের প্রিয় নেতা, তার শানে লক্ষ্য করে দুরূদ, শ্রদ্ধা এবং সম্মানের সাথে পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো উপস্থিতি, এখানে সবাই আমার অত্যন্ত পরিচিত মুখ, আমি সবাইকেই চিনি, সবাইও আমাকে চিনে আশা করি। তো আসলে এই হাসন দিতে মোটামুটি অনেক পরিবর্তনশীল প্রতিনিয়ত হচ্ছে। এই সংগঠনটা মনে হয় এখানে আজকে 8 মাস, না 8 মাস, এবং আমি জেনেছি যে রমজানে প্রায় 40 জনকে ইফতার দেওয়া হয়েছে, এবং বিতর্কতভাবে অনেককে সহযোগিতা করছেন তারা। পাশাপাশি এই যে রাস্তায় তারা লাইটিং করছে, এই রাস্তার লাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা অন্ধকার রাস্তা, প্রায় একটু অন্ধকার হলেই এই রাস্তা দিয়ে চলার মতো কোনো অবস্থান থাকে না, এটা ভয়াবহ একটা অবস্থা থাকে। সেটা থেকে এই আলোকিত সংগঠন এই রাস্তাকে আলোকিত করেছে, সেজন্য আমি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই তো উপস্থিতি, আমি আর বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলি, আপনাদের চেয়ারম্যান সাহেবকে আপনারা এখানে নিয়ে এসছেন, এটা আসলে আপনাদেরই গর্বের বিষয়। তিনি আপনাদের চেয়ারম্যান হওয়ার পর আপনাদের উপকৃত হয়েছেন, আপনারা উপকৃত হয়েছেন না? আগে আমরা একটা সিগনেচার জন্য যেতে হতো কোথায়, সেই হামসা দিতে, আর এখন আমরা অন্তত ঘুম থেকে উঠে ওনার কাছে চলে যেতে পারি, তাই না? তবে এটা সত্যি, এটা মনে রাখবেন, উনি অনেক কাজ করে যাচ্ছেন, প্রত্যেকটি ওয়ার্ডে উনার উন্নয়নমূলক কাজ উনি করে যাচ্ছেন। উনি তো টাকা খায় এমন কেউ কি বলতে পারবে? 1 পয়সা খাইছে এটা কেউ বলতে পারবে? উনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তবে হ্যাঁ, আমি ওনার সাথে চলার কারণে আমার অনেক কিছু জানার সুযোগ হয়েছে। আমি দেখেছি রাতে 2টা-3টা বাজে উনি এলজিডি অফিস, সমাজসেবা অফিস, বিভিন্ন অফিসে উনি যেতে হয়। তো দিনের বেলা তো সকল অফিসাররা ব্যস্ত থাকে, আপনারা তো সবাই জানেন, পার্সোনাল একটা কথা বলা যায় না। তো উনি কি করে, সুপারিশের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে অনেক রাস্তা নিয়ে এসছেন, অনেক তদবির করে, অনেক এই যে প্রতিবন্ধী ভাতা নিয়ে এসছেন, বয়স্ক ভাতা নিয়ে এসছেন, এভাবে অনেক সামাজিক কাজ করেছেন। তবে রাতটা থেকে বিভিন্ন অফিসে ঘুরে অফিসারদের সম্পর্ক করে অনেক কিছু উনি অর্জন করেছেন, যার কারণে অনেক ক্ষেত্রে কি হয়, ওনাকে আমরা 12টা-1টা বাজে অনেক সময় ঘুরতে দেখি। আসলে এটা কিন্তু উনি কিন্তু এই সমাজের স্বার্থেই উনি এই রাত্রেবেলা জেগে থাকে, সকালবেলা একটু ঘুমায়। আপনার সে বিষয়গুলো বলার কারণ হচ্ছে আপনার হয়তো অনেকে জানেন না, তাই আপনাকে জানিয়ে দেওয়া আর কি। যাই হোক, আমি এই সংগঠনের উত্তর এবং আমি লক্ষ্মীপুর উত্তর অঞ্চলে যাতে সবচেয়ে ভালো এবং সবচেয়ে স্বনামধন্য সংগঠন হিসাবে এটা এই সমাজে পরিচিতি লাভ করুক, সে আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবুজ গাজীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আমাদের অভিভাবক 1 নং উত্তর হামচাদি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত আজকের এই আলোকিত সামাজিক সংগঠন ঈদ পুনর্মিলন ও কর্মী সভা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, এখানে উপস্থিত আছেন এই এলাকারই বিশিষ্ট ব্যক্তিবর্গ, আছেন আমাদের মনির হোসেন পাটোয়ারি সাহেব, যিনি দীর্ঘদিন আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ যে দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবন, সেখানে তিনি চাকরি করেছেন, দেশকে সেবা দিয়েছেন। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব সৈয়দ আহমদ পাটোয়ারি সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আমাদের জাহাঙ্গীর পাটোয়ারি সাহেব আছেন, বিশিষ্ট সমাজসেবক। আমাদের কাদির স্যার, বিশিষ্ট শিক্ষক। আমাদের সোহাগ পাটোয়ারি ভাই, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আমাদের বিজয়নগর নিবাসী সবুজ গাজী, বিশিষ্ট সমাজসেবক, তরুণ প্রজন্মের আইডল। এবং আমাদের মোর্শেদ পাটোয়ারি, বিশিষ্ট সমাজসেবক। আমাদের রাশেদ পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আমাদের হারুন পাটোয়ারি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ। এবং আমাদের শাহ আলম পাটোয়ারি,
অনেক মেধাবী একজন মানুষ। ছোটবেলায় শালম ভাইয়ের অনেক গল্প থেকে শুনতাম, মানে মেধা থেকে দিয়ে 1 নম্বর আগে আছে, এখন ভালো জব করে দেশকে সেবা দিতেছে, ব্যাংকার, বিশিষ্ট ব্যাংকার আমাদের শালম পাটারি। এবং আছে আমাদের এই তরুণ প্রজন্মের প্রতিনিধিরা, আমাদের রাকিব আছে, তারপর আমাদের বাহার আছে, জুয়েল আছে, অনেকে আছে এখানে। আছে আমার সাথে আমাদের বীজনগর আরেক সমাজসেবক আমাদের জাকির, এবং আমার সামনে সমবেত মুরব্বানে কেরাম, প্রিয় তরুণ যুবক ভাইরা, আমাদের জায়ফল আছে প্রবাসী। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যেহেতু ঈদ পুনর্মিলনী, প্রত্যেককে, যদি ঈদটা শেষ হয়ে গেছে কিন্তু ঈদের আমেজ এখনো রয়ে গেছে, প্রত্যেককে ঈদ মোবারক। প্রিয় উপস্থিতি, আসলে আমাদের প্রত্যেকেরই সমাজের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা কি সামাজিক প্রাণী নাকি? মানুষ সামাজিক প্রাণী, সমাজবদ্ধভাবে মানুষ জীবনযাপন করে। কোনো মানুষ, কোনো পরিবার সে কখনো একা বাস করতে পারে না, এটা মানুষের চরিত্র। আর আমরা যখন সামাজিকভাবে বসবাস করতে যাই, তখন সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব, কর্তব্য চলে আসে। সে দায়বদ্ধতা থেকে সমাজকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো পাটারি বাড়ি, আমাদের এলাকার একটি শায়রমান পাটারি বাড়ি, একটি ঐতিহ্যবাহী বাড়ি। এ বাড়িতে অতীতে অনেক মুরব্বীরা এই সমাজের জন্য, উন্নয়নের জন্য অবদান রেখে গেছে, সামাজিকভাবে নেতৃত্ব দিয়ে গেছে। আজকে সেই বাড়িরই কিছু তরুণ উদ্যোগ নিয়েছে, একটি সংগঠন করেছে, আলোকিত সামাজিক সংগঠন। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। এবং তারা ইতিপূর্বে অনেক কাজও মাশাআল্লাহ করে ফেলেছে। যেমন রমজানে তারা যে গরিব মানুষ আছে তাদের মাঝে যে ইফতার সামগ্রী বিতরণ করেছে, বন্যার ভিতরে করেছে, এবং গরিব মানুষদেরকে সহযোগিতা করেছে। তাদের ভিতরে যে চেতনা এসেছে, এটা অনেক মহতী একটা চেতনা। আমাদের সমাজে যে দরিদ্র মানুষগুলো আছে, অসহায় মানুষগুলো আছে, পিছিয়ে পড়া মানুষগুলো আছে, তাদের জন্য আমাদের এভাবে করা উচিত। আর সংগঠনের মাধ্যমে করলে সেটা বেশি ফলপ্রসূ হয়। একজন ব্যক্তি উদ্যোগে বা একটি পরিবার উদ্যোগে করলে সেটা এতটা ফলপ্রসূ হয় না। এক্সাম্পল, আমি একজন, আমার সামর্থ্য আছে একজনকে 1000 টাকা দেওয়ার, আমি 1000 টাকা দিলাম, কিন্তু এখানে আরো 10 জন আছে, তাদের সামর্থ্য আছে 100 টাকা করে দেওয়ার। এখন সে 100 টাকা একজনকে দিতে গেলে এটা তার কাছেও ভালো লাগে না, আর যাকে দেওয়া হবে সে এটাকে তার এত সাপোর্ট হবে না এটা দিয়ে। এখন এই 10 জন যদি একত্রিত হয়ে 100 করে দেয়, তাহলে এখানে কি হলো, 1000 টাকা হয়ে গেল, তাহলে 12 একটা অ্যামাউন্ট হয়ে গেল। এবার এটা একজনকে দিলে সেও খুশি হলো এবং সে এটা দিয়ে ভালো একটা উপকৃত হলো। এ কারণে বলা হয় 10 জনের 10 কিল, একজনের মুশকিল, 10-এর লাঠি 1-এর বোঝা। এই সামাজিকভাবে, সাংগঠনিকভাবে কাজ করার সুফল হলো এটাই। তো আপনারা যারা সমাজে আছেন, আপনারা আজকে যে আমাদের এই তরুণ প্রজন্ম যে উদ্যোগ নিয়েছে, আপনারা তাদেরকে অবশ্যই সমর্থন দিবেন। এখানে আরো অনেকগুলো সংগঠন আছে আমাদের এই এলাকাতে, সবগুলো সংগঠনই কিন্তু কাজ করে যাইতেছে, এবং এর দ্বারা, এই সংগঠনগুলোর দ্বারা আমাদের সমাজের মানুষগুলো, সমাজ অনেক উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে যে এরা এই যে
আমি গতকালকে রাত্রে এখান থেকে গেলাম, আমাকে কালকে ওরা বললো যে আমরা রাস্তা লাইটিং করছি, আপনি একটু দেখিয়েন। তা আমি কালকে এখান থেকে গেলাম, দেখলাম, আসলে অনেক ভালো লাগে, মনে যেন একটা পৌরসভা, হ্যাঁ, কোনো মেয়র সাহেব এই লাইটিং করে দিছে, একদম আলোকিত করে দিছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এই মেয়র সাহেব কারা? এই সংগঠন নেতারা, তারা হইলে এলাকার মেয়র সাহেব এই রাস্তাটারে আলোকিত করে দিছে, মাশাআল্লাহ। এবং তারা এখন যে বললো রাকিব কথাটা, তারা চাচ্ছে যে এই অন্তত এই এলাকাটা বা 5 নং ওয়ার্ডটা তারা এভাবে লাইটিং করে দেওয়ার জন্য। এটা অনেক মহৎ একটা উদ্যোগ, অনেক ভালো একটা চিন্তা। ভাই, এই ভালো কাজ করতে হলে আসলে ভালো মন লাগে। সংকীর্ণ চিন্তা, ব্যক্তি চিন্তা, শুধু কিভাবে আমার নিজের ডেভেলপ হবে, আমার কিভাবে এই যে জমি 10 কড়া আছে, আরো 2 কড়া কেমন কিনে এটার 12 কড়া করা যায়, বিল্ডিং এর রুম 1 তলা আছে, এটার কেমন 2 তলা করা যায়, এই একটা যদি চিন্তা থাকে, শুধু ব্যক্তি চিন্তা, তাহলে কিন্তু সমাজ উন্নয়ন হবে না। আর যখন সমাজের কথা চিন্তা করা হবে, যদি চিন্তা আসে ভিতরে যে আমার মানুষের জন্য, সমাজের জন্য কিছু করতে হবে, চিন্তা যদি আসে, তাহলে আসলে কিছু করার সুযোগ সৃষ্টি হয়ে যায়। বুঝতে পারছি? আর আমরা মানুষ, আমরা যেটা ইনকাম করি, একটা কথা মনে রাখবেন, আমি শুরুতে বলছি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা যত ইনকাম করি, আমি যদি 1 টাকা ইনকাম করি, আমার এখানে আমার পরিবারের হক আছে, পরিবারকে আমার চালাইতে হবে, সাপোর্ট দিতে হবে। পাশাপাশি আমার আত্মীয় স্বজন যারা আছে, এটা আমার ইসলামেরই নির্দেশ। আমরা তো মুসলমান, ইসলামে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। আমাদের ইসলামেরই নির্দেশ যে আমার আত্মীয় স্বজনের হক সেখানে আছে, আত্মীয় স্বজনের প্রতি সে সহানুভূতি দেখাতেই হবে। আর যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, সে কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমি একটা হাদিসে পড়ছি, আল্লাহ যখন সকল কিছু সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আত্মীয়তার যে বন্ধনটা, সে একটা রূপ ধারণ করলো। রূপ ধারণ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কমর জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে কান্না করলো। সে অভিযোগ করলো আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আপনার বান্দারা তো দুনিয়াতে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক তো আপনার বান্দারা ঠিক রাখবে না। তখন আল্লাহ ওই আত্মীয়তার বন্ধনটাকে প্রতিশ্রুতি দিল যে তুমি নিশ্চিত থাকো যে তোমার সাথে দুনিয়াতে সম্পর্ক ছিন্ন করবে, আমি কালকে আমাদের মাঠে তার সাথে সম্পর্ক ছিন্ন করব। বুঝতে পারছি? এটা হাদিসের কথা, স্পষ্ট হাদিস। আমি মূর্খ মানুষ, আমার কথা যদি বিশ্বাস না হয়, ভালো আলম থেকে হাদিসটা জেনে নিন। আত্মীয়তা সম্পর্ককে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সমাজে আজকাল আমরা আত্মীয়তা বলতে বিশেষ করে আমাদের যে বোন, ফুফু, চাচা, জ্যাঠা, এদের সাথে আমাদের এখন আর সম্পর্ক তেমন ভালো থাকে না। আবার ওই শ্বশুর বাড়ির দিকে খুব ভালো দহরম মহরম থাকে। আসলে প্রথম আত্মীয় হলো আমার বোন, আমার ফুফু, আমার চাচা, জ্যাঠা যারা আছে, এরা হলো আমার প্রথম আত্মীয়। তারা হলো শ্বশুর বাড়ি, আর তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, তারাও তো আত্মীয়, কিন্তু তারা হলো পরের স্টেজে, এটা মনে রাখবেন। তো এটা বলছে এই কারণে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার আত্মীয়র খোঁজ খবর নেবেন। তৃতীয় পর্যায়ে হলো আমার গরিব দুঃখী যারা আছে, তাদের প্রতি আমার দায়িত্ব আছে। এটা আল্লাহর রাসূলের হাদিসে আছে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন না যে নিজে পেট পুরে খেলো কিন্তু তার প্রতিবেশী অভুক্ত রইল, মানে ক্ষুধার্ত অবস্থায় রইল, সে প্রকৃত মুমিন না। আর মুমিন যদি না হইতে পারে, তাহলে তো কোনো কিছু আর কাজে আসলো না। আমাদেরকে তো মরতেই হবে, মৃত্যুটাকে নিশ্চিত নয়, অবশ্যই নিশ্চিত। সব কিছু নিয়ে বাহাদুরি করতে পারি, মৃত্যু নিয়ে কোনো বাহাদুরি করতে পারি নাই। দুনিয়ার মানুষ কত কিছু অস্বীকার করলো, যে আল্লাহ সৃষ্টি করলো তাকে অস্বীকার করলো না? বহু নাস্তিক দুনিয়ার বুকে আছে, হ্যাঁ আছে না, যে আল্লাহ বলতে কোনো শব্দ নাই। সব প্রকৃতিবাদ, সব বিবর্তনবাদ, বিবর্তনের দ্বারা সবকিছু হইতেছে, যাইতেছে, ঘুরতেছে, এটা বলতেছে।
একটা নাস্তিক, একটা জালিম কেউ আজ পর্যন্ত বলে না যে মৃত্যু না, আমি মরবো না। বলছে কেউ? এ কথা ভাই কেউ বলে নাই যে মৃত্যু নাই, আমি কখনো মরবো না। এটা বলার কোনো সুযোগ নেই। আর আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, শুধু মানুষ না, মানুষকে তো মরতে হবে। আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন, সকল প্রাণী, সকল আত্মা যায়কাতুল মাউত, মরতে হবে। এবার আসেন, আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সেখানে পিঁপড়া আছে, মৌসুম আছে, তাদেরকেও মরতে হবে। আমাদেরকে মরতে হবে, কোরআন বলে দিছে এবং আমরা বাস্তবে তা দেখতেছি। আর মরতে যখন হবে তখন যদি মোমেন না হয়ে মরে তাহলে কেমন হইলো ভাই? বুঝাইতে পারছি? আর আল্লাহ রাসূল যেহেতু হাদিসে বলেই দিছে যে প্রতিবেশী আবক্ত হলে সে পেট ফুরে খেল, সে প্রকৃত মোমেন না। এবার যদি প্রকৃত মোমেন না হয়ে মরে তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, আযাবাল জাহান্নাম। বুঝাইতে পারছি? এ কথাগুলো এই কারণে বলছি যে আমার গরিব দুঃখীর প্রতি, আমার সমাজের প্রতি আমার দায়িত্ব আছে। মুসলমান হিসেবে, মুমিন হিসেবে সেই দায়িত্ব পালন করতেই হবে। এখন যেটা একটু আগে বলছি, ব্যক্তিগতভাবে যেটা করার সেটা তো কর্মই, কিন্তু সামাজিক যে কাজগুলো সেগুলো ব্যক্তিগত চেয়ে সামষ্টিকভাবে বা সংগঠনের মাধ্যমে করলে সেটা বেশি সুফল পাওয়া যায়। ঠিক আছে? তো সেই আলোকে আজকে যে সংগঠন হয়েছে বা আমাদের আরো যে সংগঠনগুলো আছে, এই প্রত্যেককে আমরা মানসিক, আর্থিক, শারীরিক এবং জবানের সাপোর্ট দিবে ইনশাল্লাহ। ঠিক আছে? প্রত্যেকে একমত? ইনশাল্লাহ তারা যেন ভালো কাজ করতে পারে। আর আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে ইনশাল্লাহ সবসময় থাকবো। আর যতদিন আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব আছি ততদিন সেই হিসেবেও থাকবে ইনশাল্লাহ। যে কোনো সুবিধা অসুবিধা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। আর এখন আমাদের সংগঠনের বিশেষ করে রাকিব যে কথাটা বলছে, ওরা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাইটিং করতে চায়, আমি বলবো তোমরা সে উদ্যোগ নাও, আমিও তোমাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট দেবো। ঠিক আছে? এটা হলে ভালো হলো, এলাকার মধ্যে নিরাপত্তাটা আরো বাড়লো। বিশেষ করে এলাকায় চুরি ডাকাতি যেগুলো হয় সেগুলো থেকে অনেকটা আমরা মুক্ত থাকবো। কারণ যখন লাইট জ্বলবে, আলো জ্বলবে, চোর ডাকাত ঢুকতে সেখানে ভয় পাবে, সাহস কম করবে। সেটা একান্তভাবে দরকার, সেটা করবা। আরেকটা বিষয় হলো, অনেক সময় রাস্তার কিনারে, কোনায়, বাগানের ভিতরে ওই মাদক সেবীরা যায়, সেখানে কি করে আড্ডা দেয়, মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, আদার যে আছে পেন্সিডিল আরো কি কি আছে এগুলা সেবন করে। যখন এরকম জায়গায় জায়গায় আলো থাকবে, প্রতি অন্ধকার মরে, তখন আর তারা এখানে এই মাদকের আড্ডা জোড়ানোর সুযোগ পাবে না। সেদিক থেকেও এটা আমাদের দরকার আছে। তো অতএব তোমরা একটা উদ্যোগ নাও, ইনশাল্লাহ আমি আছি, এলাকার সবাই থাকবে ইনশাল্লাহ। আর মাদকের বিষয়ে যেটা বলতে চাচ্ছি, আসলে মাদক এটা সর্বকালে একটা খারাপ জিনিস। মাদক মানে কি? নেশা, নেশা জাতীয় দ্রব্য, এটাকে মাদক বলা হয়। কোনো কালে এই মাদক কখনো মানুষের উপকার করতে পারে নাই, পারবেও না। এই মাদক সর্বকালে ধ্বংসাত্মক একটা বস্তু হিসেবে চিহ্নিত। যে কারণে ইসলামেও এই মাদককে নিষেধ করা হয়েছে, সকল ধর্মে মাদককে নিষেধ করা হয়েছে, এবং আমাদের রাষ্ট্রীয় আইনে মাদককে নিষেধ করা হয়েছে, এবং বিশ্বের সকল রাষ্ট্রীয় আইনে কিন্তু মাদক নিষেধ। অতএব এই নিষিদ্ধ বস্তুর বিরুদ্ধে আমাদের অবস্থান হলো জিরো টলারেন্স। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে আছি। আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালাইছি, অনেক জায়গায় এগুলোকে নির্মূল করছি। তা আমাদের এদিকে মাদকের রমরমা এত অবস্থা নাই, তারপরেও আছে কেউ কেউ, আমাদের কাছে একটা তথ্য আছে, হ্যাঁ আমরা নামও জানি যে কে কে মাদকের সাথে যুক্ত। তো আমি আজকে যেটা এখন কথা বলার সুযোগ পাইছি, তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, তোমরা মাদক ছেড়ে দাও, ভালো পথে আসো, সামাজিক পথে আসো, সামাজিক সংগঠনে আসো, এই আলোকিত সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করো। আর যদি এরপরে যদি তোমরা মাদকে যুক্ত থাকো, আমরা তোমাদেরকে চিনি, জানি, যদি তোমরা আসলে মাদকের তৎপর থাকো, আমরা আবার তোমাদের বিরুদ্ধে তৎপর হব, ইনশাল্লাহ ব্যবস্থা নিব, সামাজিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থা
যা যা নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা নেব, বুঝতে পারছি। আর এই সংগঠনকে আমরা বলবো তোমরা সবসময় এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিবা, মাদক সেবীদেরকে বুঝাইবা, ডাকবা যে ভাই মাদক ছেড়ে দে, ভালো কাজে আয়। এরপর যদি না শুনে তাহলে তাদেরকে আগে কি গণদোলাই, বুঝাইতে পারছি, গণদোলাই, এরপর পুলিশে, ক্লিয়ার কথা। এটা এই মাদক সেবীদের যদি পুলিশে নেয় বা কেউ মাইর দেয়, এটা নিয়ে কোনো সুপারিশে চলে না। ওরা খুনির লাগে সুপারিশ করার সুযোগ আছে, কিন্তু মাদক লাগে সুপারিশ করার সুযোগ নেই। বড় বড় নেতার কাছে যান, আমলার কাছে যান, যার কাছে যান, কবে ভাই খুন করলে এটার একটা আইনে তারা টারা ব্যাখ্যা টাকা দিয়ে একদিকে একটা যুক্তি তার কোনো সুযোগ থাকে। এই মাদক ব্যাপারে কথা বলতো গেলেও লজ্জা পায়। এই মাদক সেবীর ব্যাপারে, মাদক ব্যবসায়ীর ব্যাপারে কথা বলতে গেলেও লজ্জা পায়, বুঝাতে পারছি। অতএব এই মাদক সেবী যেখানে আছে তারা গণদোলাই দিই, তারপরে আইনে সাপোর্ট করা, এটা নিয়ে কোনো আর বিকল্প নাই। আর এই মাদক সেবীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে এটা সমাজের সবাই খুশি, আইন খুশি, কেউ এটার বিরুদ্ধে মানে বেজার না। এটা এই ব্যবস্থা নিলে এটা নিয়ে কেউ বেজার না, অখুশি না, বুঝতে পারছি। অতএব সর্বাবস্থায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবেন ইনশাল্লাহ, কারণ এর কোনো সুফল নাই। এই মাদক একটা ব্যক্তিকে শেষ করে, একটা পরিবারকে শেষ করে, একটা সমাজকে শেষ করে। যে একটা যুবক তার অনেক কিছু দেওয়ার আছে সমাজকে, আজকে এই যুবকরা সমাজকে দেওয়া শুরু করছে না। হ্যাঁ, এরা যদি মাদক সেবী হতো এরা কখনো এটা চিন্তা করতো না। এরা চিন্তা করতো কিভাবে ইয়াবা আনা যায়, কিভাবে ফেন্সিডিল আনা যায়, কিভাবে এটা খাওয়া যায়, কিনিয়ে এটার কিভাবে এটার আসল মিল আনা যায়, ওরা চিন্তা করতো এটা। ওই মাদক সেবীরা কখনো ভালো কাজ করতে পারে না, ওদের চিন্তাই আসে না। অতএব এই মাদক কখনো আমাদেরকে ভালো কিছু দিতে পারে না, পারবে না। অতএব আমরা এই মাদকের বিরুদ্ধে যারা বালক তরুণ যুবক আছে আমরা তাদের পক্ষে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সর্বোপরি আপনারা ভালো কাজে ঐক্যবদ্ধ থাকবেন। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন টাউট পাটপার যেন এই এলাকায় কারো ক্ষতি করতে না পারে, কোনো ভালো মানুষকে জিম্মি করতে না পারে, সেটা আপনারা সবসময় সচেতন থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা দায়িত্ব আসার পরে আমরা কিন্তু এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজিরে সুযোগ দিই নাই। আমরা দায়িত্বে আসার আগে এলাকায় অনেক তাফালিং হইতো, অনেক টাউডারি হইতো, কিন্তু যখনই আমরা দায়িত্ব পাইছি চেয়ারম্যান হিসেবে তখন তো কিন্তু আপনারা সাক্ষী আছে, আপনারা দেখছেন সকল সন্ত্রাসী চাঁদাবাজির টাউডারির তৎপরতা আমরা শক্ত হাতে এটা বন্ধ করে দিচ্ছি। এখনো যাতে কোন সন্ত্রাসী চাঁদাবাজি, কোন টাউট বাটপার যাতে এলাকাতে অবস্থান না নিতে পারে, কোন মানুষের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে আপনারা তৎপর থাকবেন। আর আমি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ সেগুলো মোকাবিলা করব, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সমাজে সালিশ বাণিজ্য বন্ধ করে দিছি, অন্যায় অবিচার বন্ধ করে দিছি, জোর করে অন্য জমি দখল করা বন্ধ করে দিয়েছি, টাকার বিনিময়ে সালিশের রায় পাল্টানো এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আল্লাহকে বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে সর্বোচ্চ ন্যায় বিচার করার চেষ্টা করেছি, ইনশাল্লাহ করেছিও আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমাদের এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এই প্রচেষ্টা, এটা চলমান দেখা, এটা অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। উন্নয়নের বিষয়ে আসলে ইউনিয়ন, আমাদের ইউনিয়নটা অনেক বড় ইউনিয়ন, এখানে কাজ এত ব্যাপক, আর সে অনুযায়ী আসলে ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ সীমিত। এই সীমিত পরিসরের মধ্যেও আমরা চেষ্টা করেছি এলাকার কাজ করার জন্য, যতটুকু সম্ভব করেছি। আর আজকে তো এই যে আপনাদের রাস্তাটা রিপেয়ারিং হইতেছে, এটাও কিন্তু আমার তদবিরে, আমার তৎপরতায়। এটা মনে আছে নি একবারে যে ইঞ্জিনিয়াররা আনি যে সার্ভে করাইলাম, আপনারা দেখছিলেন তখন, এই সার্ভে করে এটাকে তদবির করাই, তারপর যাক আলহামদুলিল্লাহ এখন এটা টেন্ডার বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়েছে, এখন কাজ চলতেছে। তবে ইঞ্জিনিয়ার একটা ভুল করে বলছে, আমি স্বীকার করি এটা। ইঞ্জিনিয়ার যখন এস্টিমেট করছে, আসলে ভাই আমরা তো ইঞ্জিনিয়ার না, আমরা তো আর এস্টিমেটের লেখাজোখা তো বুঝি না, বুঝছেন তো। ইঞ্জিনিয়ার এটার ওই যখন এস্টিমেট করছে, ওই যে এসো বেলাল ভাই, এই লোকটা কি করলে এটার ওই যে 5টা কমাই দিছে,
এটা দুঃখজনক, কারণ এটা হয়ে গেছে, ওনার একটা এস্টিমেট হয়ে গেছে, বাজেট হয়ে গেছে। তবে এটা আমার নলেজে ছিল না, পরবর্তী আমি বুঝছি, এটা জানছি এটা। হ্যাঁ, এটা আগে ছিল 10 ফুট না, এখন করছে 8.5 ফুট, 8 ফুট। হ্যাঁ, এজেন্সা 8.5 ফুট। এই তো এটা আসলে এসের এস্টিমেটের ভুলের কারণে হয়েছে। এস মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যাকে বলা হয় আর কি, তার ভুলের কারণে হয়েছে। উপসহকারী প্রকৌশলী যাকে বলা হয়, তার ভুলের কারণে হয়েছে, যাকে এটার জন্য তারপর আসলে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। হ্যাঁ, তারপর হয়ে গেছে, এখন তার এটা কিছু করতেও পারতেছি না। তারপরে যে আপনাদের এই রাস্তাটা, যেটাকে আমরা কি বলি বড় রাস্তা, ওই বিজয়নগরের মানুষে বলে হুবের রাস্তা। এই রাস্তাটা নিয়ে আপনারা দেখছেন আমি কত কষ্ট করছি সেই অবরোধের সময়। হ্যাঁ, মানে এটা ইমার্জেন্সি ঢাকা পাঠাতে হইব। এস্টিমেটটা এটা হলো জিওবি মেইনটেন্স আছে না, যে বৃহত্তর নোয়াখালী প্রজেক্ট যেটা আর কি। হ্যাঁ, ওটা রইলো ওই হেড অফিস হলো মাইজদি নোয়াখালীতে। হ্যাঁ, সেখানে যে উনি কমিশনার দায়িত্ব আছে। হ্যাঁ, এখন ওনার অনুমতি নিয়ে এটা আবার ঢাকা পাঠাইতে হইব। এখন ওই ইঞ্জিনিয়ার অফিস থেকে কেউ যাইতেছে না, ওটা ওদের দায়িত্ব। ওরা নোয়াখালী থেকে এটা পাস করে ওরা ঢাকা পাঠাবো, কিন্তু অবরোধের কারণে ইঞ্জিনিয়ার অফিস থেকে কেউ যাইতেছে না, ভয় বাইরেতেছে না। ভাই, আমরা এই পরিস্থিতিতে আমরা যাইতে পারতাম না। এখন আপনি কি করবেন আপনি বুঝেন, যেটা আপনার রাস্তা। হ্যাঁ, আমার রাস্তা বলতে আমার জনগণের রাস্তা। তো এখন আপনি যদি নোয়াখালীতে পাস করে এটা অনুমতি লিগে সিগনেচার করে আনতে পারেন, আপনি এটা আপনি পাঠিয়ে দেন। এছাড়া এখন আর করার কিছু নেই। পরে রিক্স নিয়ে গেলাম, নিজের গাড়িও নিয়ে নেই, অবরোধ মেইন রোড। আরো যদি ইলেকট্রিক মারে গাড়ি গাছ না গেলে তো শেষ। হ্যাঁ, এরপরে আবার এটা গাড়ি কি আর নিজে গাড়ি কার আর বাইর কবে তুই বেটা এই অবরোধের ভিতরে গাড়িটা মারেছে কিনলে এক্সাম্পল দিলাম আর কি। সিএনজি আফগান সিএনজি গেছি, ওখানে 3 ঘন্টা বসে রয়েছি, কারণ যাইতে যাইতে লেট হয়েছে। যাই দেখি ইঞ্জিনিয়ার সাহেব লাঞ্চ করছে, লাঞ্চ করে উনি এখন রেস্টে আছে। এখন আর উনি আসবে না, ওনার রেস্টে শেষ হয়েছে, তারপর উনি আসি। তো উনি খুব স্নেহের সাথে সম্মানের সাথে উনি সহ্য করে দিন, তারা আমার বিদায় করে দিয়েছে। পরে এটা আমরা লক্ষ্মীপুর আনি কুরিয়ার সার্ভিসে পাঠায়, আগারগাঁও হেড অফিস থেকে এটারও অনুমোদন করেছি। ঠিক আছে, এরপরে আপনাদের রাস্তাটা টেন্ডার হয়েছে, এখন রাস্তার কাজ চলমান আলহামদুলিল্লাহ। পুরাটা রাস্তায় টেন্ডার হয়েছে, কিন্তু এখন কন্ট্রাক্টর ভাগে ভাগে করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বাকিটাও হয়ে যাবে। আর কন্ট্রাক্টর কি করে কাজ পার করে না, ওদের চালান থাকে না, বুঝছেন, কাজ করার চালান থাকে না। এটা তো এই মাথা বিলায় বড়িমসি করে, এই একটা সমস্যা আছে। যাক, তারপর আমরা কন্ট্রাক্টরের সাথে আমি কথা বলছি, আরো কথা বলবো যেন কাজটা সে শেষ করে। আর যদি সে না ধরে না করে, আবার আমি এক্সিডেন্টের কাছে যাবো যে আমার কাজ হইতেছে না, বুঝতে পারছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তো কথা হলো যে আসলে উন্নয়নের দিকে আমাদের প্রচেষ্টা আছে, নজর আছে। এই এলাকাতে আমাদের ওই যে হাজি ভাইয়ের রাস্তাটা কিন্তু আমি করাই দিছি ইউনিয়ন পরিষদ বরাদ্দ দিয়ে। এখন এই যে আমাদের মেরাদা বাড়ির রাস্তা একটা প্রকল্প দিয়ে রাখছি সোলিং এর জন্য, ওটাও হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওটা মেম্বার করে ফেলছে। আচ্ছা, তাহলে হয়ে গেছে, ভালো হয়েছে, কারণ কাজগুলো আমি নিজে করে না, মেম্বার করে দায়িত্ব দিই। তো কাজগুলো বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। কাজ ভালো হয় কিনা, 1 নম্বরই দেয় কিনা, ভালো ঠিক মতো থাকে কিনা, এটা একটা আপনার খেয়াল রাখবেন। যদি কোনো ত্রুটি রাখা আমার জানাবেন, বুঝতে পারছি। ইনশাল্লাহ এভাবে যতক্ষণ আসি কাজ করে যাব আপনাদের জন্য, আপনারা আমাদেরকে দোয়া করবেন, এটাই চাই আমরা। ঠিক আছে, তো আমি আর এখন আর বেশি কথা বলবো না, প্রায় 3টা বাজে গেছে, আমার আরো প্রোগ্রাম আছে, আমার ওখানে যেতে হবে। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।